আসি প্রাত্যহিকীর এ মাসের অর্থাৎ অগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ে, মিথ্যে কথা। এই সম্পর্কিত আপনাদের চিঠিপত্র অনেক এসেছে। হাতে তুলে নিই পশুপতি মাহাতোর চিঠি। লিখেছেন গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, সৃষ্টির শুরু থেকেই মানব হৃদয়ে পাশাপাশি অবস্থান করছি দুজনেই। তবুও তোমাদের কাছে সত্যই চিরসুন্দর। বলিষ্ঠতার পদক্ষেপ, চারিদিকে তার জয়ধ্বনি। তাই বলে আমার প্রতি এত ঘৃণা? একটু ভেবে দেখো, প্রতি মুহূর্তে টের পাবে তোমাদের জন্যই আমি কলঙ্কিত। স্থান, কাল, পাত্র, পরিস্থিতি অনুযায়ী আমিও সুন্দর হতে পারি, কিন্তু তোমরা সেই সৌন্দর্যকে চিরস্থায়ী হতে দিচ্ছ না। নিজেদের স্বার্থে কত অসৎ উদ্দেশ্যে ব্যবহার করো আমায়। আমার দ্বারা কি একটিও ভালো কাজ সম্ভব নয়? ওই 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 দেখো, ছোট্ট কুটিরে গ্রাম্যবধূ দুদিন ধরে অনাহারে অর্থাহারে থেকেও হাসি মুখে কেমন অতিথি সেবা করছে। নিজের কষ্ট চেপে রেখে ওর স্বামীকে বলছে, আমি খেয়েছি গো। আর ওই ওই ঝুপড়াটায় দেখো, ছোট্ট শিশুটির কান্না থামাতে ওর মা বলছে, কাল বাবুদের বাড়ি থেকে তোমাকে অনেক খাবার এনে দেব, এখন ঘুমিয়ে পড়ো সোনা। মায়ের গালে হাত রেখে ঘুমিয়ে পড়ল শিশুটি। জানে না কাল কি হবে, কিন্তু সেই মুহূর্তে মা ও শিশুর মাঝে আমি কি একটুও সুন্দর নই? তাকিয়ে দেখো, হাতে পায়ে খুঁটিতে বেঁধে সবাই মিলে মিথ্যে চুরির অপরাধে ছেলেটাকে কেমন মারছে। নাকে মুখে রক্তের বন্যা। যখন সত্য প্রকাশ হলো তখন সে তো আর বেঁচে নেই। মাদুলি কেনার লম্বা লাইন, সাপে কাটা রোগিণী ওঝার মিথ্যে বাহাদুরি, মিথ্যে ডাইনি সন্দেহে অসহায় নারীর ওপর অমানসিক নির্যাতন, এসবের মধ্যে আমি থাকতে চাই না, একদম না। তোমাদের বিবেক, বিচার, শিক্ষা আমাকে কলঙ্কিত করেছে। দোহাই তোমাদের, ভালো কাজে আমায় ব্যবহার করো। তোমাদের শিক্ষা, চিন্তা, চেতনা, বিবেক, ভালোবাসা আর সহানুভূতি মাখানো বাকশক্তিই তো পারে আমাকেও সত্যের মতো সুন্দর করতে। হ্যাঁ, আমি মিথ্যে, আমি ঘৃণিত, কলঙ্কিত, কিন্তু কথা তো তোমাদের মুখে। তাই ঘুম পাড়ানি গানে, রূপকথার গল্পে, ঠাকুমার ঝুলিতে, মা ও শিশুর কথোপকথনের মাঝেই আমাকে একটু জায়গা করে দাও প্লিজ। ধ্বংস নয়, সৃষ্টিতে ব্যবহার করো আমাকে, সৃষ্টিতে। পশুপতি মাহাতো, গোয়ালতোর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। দেবপ্রসাদ মিশ্র, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। সমাজ সংসারে আমাদের জীবন কান্না হাসির দোলদোলানো পৌষ ফাগুনের পালার মতো মঞ্চস্থ নাটকের অভিনয়। আর এই অভিনয়ের মধ্যে নিরন্তর চলে সত্য মিথ্যা ভাষণের কুশীলবদের নিত্য আনাগোনা। জীবন জীবিকার প্রয়োজনে কখনো কখনো মিথ্যে কথা বলার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই তা অপরের ক্ষতি না করে কিংবা আপন ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ না করে জীবনের পরম সত্য প্রতিষ্ঠায় সাহায্য করে। প্রাক্তন প্রধান শিক্ষক অবিনাশ বাবু তার একমাত্র ছেলে শান্তনুর খুব ঘটা করে বিয়ে দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় বিয়ের 5 বছর পরেও তিনি দাদু হতে পারেননি। এ নিয়ে খুব অশান্তি হতো বাড়িতে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সবাই একসময় বাড়ির বৌমাকে কথা শোনাতো, অপমান করত।
তবে স্বামী হিসেবে শান্তনু কিন্তু অবিনাশবাবু দুজনেই, মানে স্বামী আর শ্বশুর মশাই দুজনেই বরাবরই বৌমাকে মানসিকভাবে সাহস যোগাতেন। কিছুদিন পর শান্তনু তার এক পরিচিত ডাক্তার বন্ধুর পরামর্শ মতো চিকিৎসার প্রয়োজনে বৌমাকে নিয়ে যায়। সেখানেই তৈরি হয় এক মিথ্যে কথার চিত্রনাট্য। স্বামী স্ত্রী সম্পর্কটাকে পারিবারিক সামাজিক মান্যতা দেওয়ার জন্যে সচেষ্ট হয় শান্তনু। বাড়িতে কিছুদিন থাকার পর বৌমার মিথ্যে অন্তঃসত্ত্বা হওয়ার সমস্ত লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। বাড়িতে সবার মনে খুশির হাওয়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েক মাস পর চিকিৎসার প্রয়োজনে শান্তনু স্ত্রীকে নার্সিংহোমে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে পরিকল্পনা মাফিক নির্দিষ্ট দিনের পর একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। এটাও পূর্ব নির্ধারিত আইনি ব্যবস্থার মাধ্যমে দত্তক নেওয়া পুত্র সন্তান। পুরো প্রক্রিয়াটির গোপনীয়তায় ছিল একটি নিখুঁত মিথ্যে কথার অটুট বুনন। সমাজ সংসারে নির্যাতিত অপমানিত নারীর অবহেলিত মর্যাদা রক্ষায় এহেন মিথ্যার আশ্রয় পরিবেশ পরিস্থিতির সামগ্রিক বিচারে জরুরি বই কি। মিথ্যে কথার আবহে জীবনের চরম সত্য মহিমান্বিত হোক এভাবেই। অনেক ধন্যবাদ দেবপ্রসাদ মিশ্র। কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে জীবনের যে সত্য ঘটনাটা আপনি লিখেছেন, এমনতর সুন্দর পৃথিবী তো আমরা চাই, তাই না? কথাকলি দাস, গ্রামচণ্ডী, দক্ষিণ 24 পরগনা থেকে লিখেছেন চিঠি। অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে ভয় বাড়তে থাকে, ভূতের ভয়। গাছের আড়াল থেকে ঝুপ করে নেমে আসতে পারে, অথবা মাটির নিচ থেকে বেরিয়ে আসতে পারে ধোঁয়ার অবয়ব। এই ওদিকে যেও না, ভূত আছে, ভূতে ধরবে। ছোট থেকেই এই ভূত মস্তিষ্ক দখল করে আছে। এখন শুনি এসব কথা বানানো, মিথ্যে। সবাই হাসে, বলে ভূত কি রে, ভূত টুত হয় না, ভূত মিথ্যে। ছোটবেলায় ওসব সবাই বলে, কিন্তু আমি যে ভূত দেখি সর্বত্র, দিনের আলোতেও। রাস্তায় ভূতের চোখ তাড়া করে আমায়, বাসে ট্রামে ভূতের হাত এগিয়ে আসে সর্পিল গতিতে। ভয়ে ভয়ে আমার হাড় শীতল হয়ে যায়। এক একদিন ভূত ভালো মানুষ সাজে, হ্যাঁ, হেসে কথা বলে, একেবারে ভালো মানুষ। তারপরে অন্যমনস্ক হলেই তার দাঁত নখ বেরিয়ে আসে, দীর্ঘ হাত আর বিভৎস দৃষ্টিতে ঝরে পড়ে মানুষ ছোঁয়ার লালসা। ভয় পেয়ে দূরে সরে যাই। সে চেঁচায়, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারব না। গভীর কালো কালো ছায়া মাথার উপর ছেয়ে রাখে ওরা। ঘরে এসেও নিশ্চিন্ত হই না। জানালার বাইরে ওই তো জ্বলন্ত একজোড়া চোখ। ভূত ভূত আমাকে তাড়িয়ে বেড়ায় ঘুমের মধ্যেও। কখনো আমার স্মৃতির সাগরে ডুব দেয় টুক করে, বিকৃত করে তোলে স্মৃতির পাতা। আজকাল মানুষকেও ভূত হয়ে যেতে দেখি, অথচ ভূত মিথ্যে, আদ্যপান্ত একটা মিথ্যে, ছোট থেকে শুনে আসা একটা মিথ্যে কথা কেবল। ভূতের ভয় মন জুড়ে বসে, আবিষ্ট করে রাখে শয়নে স্বপনে জাগরণে। নাকি আমি জীবন্ত ভূতে পরিণত হচ্ছি, বুঝতে পারি না। মিথ্যে আর সত্যির সীমারেখা ক্রমাগত অস্পষ্ট হয়ে যায়, বুঝতে পারি না।
অনবদ্য চিঠিটি লিখেছেন কথাকলি দাস, গ্রামচণ্ডী, দক্ষিণ 24 পরগনা থেকে। মণ্ডল ফুলঝোর, দুর্গাপুর থেকে লিখেছেন চিঠি। মাসি, মাসি, ওরা মাকে ঘুম থেকে না তুলে মালা পরিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? তোর মায়ের শরীর খারাপ তো, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছে। দাদু, ঠাকুমা, কাকু সবাই একই কথা বলছে। নীলের 2 বছরের ছোট্ট মামুনির কারো কথাই বিশ্বাস হয় না। শেষে বাবার কাছে এসে প্রশ্ন করল, বাবা তুমি বলো তো, মাকে সত্যি কোথায় নিয়ে যাচ্ছে? নীল এক রাশ কান্না আর যন্ত্রণা বুকে চেপে রেখে সেই মিথ্যে কথাটাই বলল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরলমতি মামনির কাছে তার বাবার কথাই শেষ কথা। সেদিন থেকে মিথ্যে কথাটাকেই বয়ে বেড়াতে লাগলো নীল। দিন যায়, বয়স যায়, হ্যাঁ, বছর ফুরোয়। মিথ্যার বিষ বাষ্প জমতে থাকে নীলের সমগ্র অস্তিত্ব জুড়ে। মিথ্যে বলেই চলে নীল, মিথ্যে বলেই চলে নীল। মা কবে আসবে বাবা? বারবার শুধোয় মেয়ে। এই তো এবার এসে যাবে তোর মা। মিথ্যে বলেই চলে নীল। একদিন সত্যি ওর মা এলো ম্যারেজ রেজিস্ট্রারের অফিস থেকে সঞ্চিতাকে নিয়ে। যেদিন বাড়ি এলো নীল এক বুক আশঙ্কা নিয়ে। মেনে নেবে তো মামুনি? হ্যাঁ, মেনে নেবে তো? কিন্তু সব আশঙ্কা মিথ্যে করে দিয়ে অদ্ভুতভাবে এক হয়ে গেল মা আর মেয়ে। সঞ্চিতার আদর, ভালোবাসা, স্নেহের পরশে একটা মিথ্যে কেমন সত্যি হয়ে গেল। মেয়ে বড় হলো, উচ্চশিক্ষিতা হলো, সমজদার হলো। বিজ্ঞজনেরা বলল, এই সুযোগ, সত্যিটা এবার মেয়েকে নিজেই বলে দাও, আরে ও ঠিক মানিয়ে নেবে। তবু মন থেকে আশঙ্কার মেঘ যায় না। আজ বলবো, কাল বলবো করতে করতে বড্ড দেরি করে ফেলল নীল। ফল হলো মারাত্মক। এত বছর পর সত্যিটা কিভাবে জেনে গেল মামুনি? সবাই শুয়ে পড়ার পর একদিন চোখ ভরা কান্না আর এক বুক অভিমান নিয়ে মেয়ে এলো বাবার কাছে। এতদিন তুমি আমায় মিথ্যে কথা কেন বলেছিলে বাবা? সত্যিটা বললে কি এমন হতো? আমি কি মেনে নিতাম না? আমায় একটুও বিশ্বাস করতে পারলে না? নীলের একটা ভুলের কারণে মেয়েটা কেমন বদলে গেল। আপন চেতনার খোলসে ঢুকে পড়ল নীলের মামুনি। ওর বিশ্বস্ত বাবাটা হয়ে গেল মিথ্যার প্রতিমূর্তি। জীবনে এমনও হয় না ডাক্তার পতিত পাবন মণ্ডল? সত্যি দেখেছেন বলেই তো লিখেছেন এমন হৃদয় নিংড়ানো ঘটনা। ফুলঝোর, দুর্গাপুর থেকে ছিল আপনার চিঠি। মণ্ডল বাদপুর, পূর্ব বর্ধমান থেকে চিঠি লিখেছেন। তোমার এপক্ষের বিষয়ের অবতারণা করতে গিয়ে স্মৃতির সরণি ধরে ফিরে গেলাম গত শতকের 9-এর দশকের শুরুর দিকের সেই দিনটিতে। সবেমাত্র শহরতলির পথে প্রান্তরে সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমেছে।
গলিপথের জবরদখল নিয়েছে কতিপয় অসামাজিক ছেলে ছোকরার দল। আমি কর্মস্থল থেকে বেরিয়ে পড়লাম, বাড়ি অভিমুখী গলিপথ ধরে হাঁটছি। দেখি অদূরেই দুটি বখাটে যুবক টিউশন ফিরতি বছর 19-এর একটি মেয়ের রাস্তা আটকে তাকে ভীষণ রকম উত্ত্যক্ত করছে। এই পরিস্থিতিতে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি খাটিয়ে লজ্জা আর ভয়ে সন্ত্রস্ত মেয়েটির কাছে গিয়ে মিথ্যে করে বললাম, এই কিরে বোন, তুই একাই বেরিয়ে পড়েছিস দেখছি। আমি তো তোকে এগিয়ে আনতে যাচ্ছিলাম। চল 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 চল, বাড়ি চল, বাড়ি চল। এই কথা বলতেই যুবক ছেলে দুটি রণে ভঙ্গ দিয়ে ওখান থেকে দ্রুত পালিয়ে গেল। সেই রাতে পথের পরিচয় বোনটিকে সুরক্ষিতভাবে তার বাড়িতে পৌঁছে দিয়ে বোনটি আমায় বলেই বসল, আজ থেকে তাহলে আপনি ছোট বোনটির দাদা হলেন। সামনেই ভ্রাতৃ দ্বিতীয়া, ওই দিন কিন্তু আমাদের বাড়িতে আপনার আসা চাই। তার প্রস্তাবে সম্মতি জানিয়ে বাড়ি ফিরে এলাম। সেই থেকে আজ অবধি আমাদের দাদা বোনের পবিত্র সম্পর্ক স্নেহের অটুট বন্ধনে আবদ্ধ। বিকাশ মণ্ডল, বাদপুর, পূর্ব বর্ধমান থেকে যে চিঠিটি লিখেছেন, মিথ্যার এক বেশ মিষ্টি নমুনা। তাই তো